দেবতার গ্রাসই বলতে হবে। রাম মন্দিরের চুরি এমন একটা পরীক্ষা যা নরেন্দ্র মোদীকে আগে দিতে হয়নি। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ বলছে এই লুট চরম লজ্জার এবং অসম্মানের, দোষীরা ছাড়া পাবে না। দুটো জিনিস তারা প্রতিপন্ন করতে চাইছে। এক হচ্ছে চুরি হয়েছে নিচু পর্যায়ে, সংঘ বা সরকারি কর্তারা এর সঙ্গে যুক্ত নন। আর দুই হচ্ছে এরপর মন্দির পরিচালনায় আরও কঠোর ব্যবস্থা গৃহীত হবে। কিন্তু ধর্মপ্রাণ হিন্দুর মনে উৎসর্গিত টাকা পয়সা লুটের ধারণা কায়েম হলে তা কি ভোট অঙ্কে উত্তরপ্রদেশে বিজেপিকে সুবিধে করে দিতে পারবে? অযোধ্যায় রাম মন্দিরের লুটের খবর জানাজানি হয়েছে জুন মাসের গোড়ায়। দেরি না করে সংশ্লিষ্ট রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল সিট গঠন করলো। কয়েকজনকে ধরা হলো, চুরি যাওয়া অর্থের খানিকটা উদ্ধারও হলো। মন্দির পরিচালনার দুই কর্তা পদত্যাগ করলেন, তাদের ইস্তফা গৃহীত হলো। দেশে বিশেষ করে উত্তরপ্রদেশে এই নিয়ে তুলকালাম চলছে। মন্দিরের দানপাত্র থেকে কোটি কোটি টাকা সোনা রূপোর গয়না চুরির দায়ে তুলোধনা হচ্ছে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ। তীব্র সমালোচিত কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দির নির্মাণ এবং পরিচালন ট্রাস্ট তারই তৈরি। ট্রাস্টে রয়েছেন প্রধানমন্ত্রীর অতি বিশ্বস্ত আমলা নৃপেন্দ্র মিশ্র এবং কেন্দ্র রাজ্যের প্রতিনিধিরা, অথচ প্রধানমন্ত্রী নীরব। 1.5 মাস কেটে গিয়েছে, রামকোষে চুরি নিয়ে একটা শব্দ নরেন্দ্র মোদী উচ্চারণ করেননি। কেন তিনি মৌন কেউ জানে না। তার বিস্ময়কর নীরবতা নিয়ে রাজনৈতিক জল্পনার যদিও শেষ নেই। জল্পনার ফানুস উড়ছে 2.5 দশক ধরে যিনি মোদীর ছায়া, তার ম্যান ফ্রাইডে কিংবা এক অর্থে প্রধানমন্ত্রীর অল্টার ইগো সেই অমিত শাহকে নিয়েও। কারণ মন্দির নির্মাণ এবং মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর একবারও তিনি অযোধ্যায় যাননি, পুরুষোত্তম রামচন্দ্রর দর্শনও করেননি। কেন এই অনীহা? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই প্রশ্ন কিন্তু তুলেছিলেন। এক্স হ্যান্ডেলে জানতে চেয়েছেন, কেন আপনি রাম মন্দিরে যাননি? আপনার কি ভগবান রামচন্দ্রকে দর্শনের ইচ্ছা হয় না? তার আশীর্বাদ পেতে ইচ্ছা করে না? আপনারা কি রামচন্দ্রকে ঈশ্বর মনে করেন? এই লোকজনেরা তো মনে করলে দানের নৈবেদ্য চুরি করতো না। কেজরিওয়ালের উপসংহার, বিজেপির কাছে সনাতন ধর্ম শুধু ক্ষমতা দখল এবং অর্থ উপার্জনের মাধ্যম। যে কথা বলছিলাম, তীব্র সমালোচিত কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দির নির্মাণ এবং পরিচালন ট্রাস্ট তাঁরই হাতে। ট্রাস্টে রয়েছেন প্রধানমন্ত্রীর অতি বিশ্বস্ত আমলা নৃপেন্দ্র মিশ্র এবং কেন্দ্র রাজ্যের প্রতিনিধিরা, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব। সংকট এবং সমালোচনায় নীরব থাকা প্রধানমন্ত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য। কখনো তড়িৎ প্রতিক্রিয়া তিনি দেন না, অন্তত দেখা যায়নি দিতে। মণিপুর নিয়ে তার নীরবতা ঐতিহাসিক দৃষ্টান্ত বলা যায়। সাম্প্রতিক ঘটনাগুলো যেমন নিটের প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসসির দুর্নীতি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর জমি কেলেঙ্কারি, ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন, কোনো বিষয়ে তিনি দ্রুত মুখ খোলেননি। অযোধ্যা নিয়েও নয়, তিনি মুখ খোলেন জল নাকের নিচ দিয়ে বইতে শুরু করলে তবে, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে। অতীতে বারবার এমন হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। অন্য ঘটনাগুলো থেকে অবশ্য অযোধ্যা সংকট সম্পূর্ণ আলাদা। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দির নির্মাণ এবং পরিচালনার ট্রাস্ট দুটো প্রধানমন্ত্রী গড়েছেন। ট্রাস্টের সদস্যদের তিনিই বেছেছেন, প্রত্যেকে বিজেপি, আরএসএস এবং সংঘ পরিবারের বিশ্বস্ত। সংঘ পরিবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নিয়ন্ত্রণে আসে 8 বছর আগে, যখন বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতা প্রবীণ তোগাড়িয়া অপসারিত হন। মন্দিরের দৈনন্দিন কাজকর্মের রাশ ক্রমেই চলে আসে চম্পত রায়দের হাতে।
বিশ্ব হিন্দু পরিষদ হয়ে ওঠে মোদির আজ্ঞাবহ। এতটাই যে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রকে বিজেপির দিল্লি সভাপতি করতে সবচেয়ে সচেষ্ট ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার, যিনি আরএসএসের দিল্লি শাখার সংঘচালক। এই ঘনিষ্ঠতার কারণেই চম্পত রায়, অনিল মিশ্র এখনো গ্রেপ্তার হননি, তাদের বিরুদ্ধে এফআইআরও দাখিল হয়নি। সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ বলছে এই লুট চরম লজ্জার এবং অসম্মানের। যেটা বললাম, বলছে দোষীরা ছাড়া পাবে না। দুটো জিনিস তারা প্রতিপন্ন করতে চাইছে। এক হচ্ছে চুরিটা হয়েছে নিচু পর্যায়ে, সংঘ বা সরকারি কর্তারা এর সঙ্গে যুক্ত নন, এটা প্রমাণ করতে চাচ্ছেন তারা। আর দুই হচ্ছে এরপর থেকে মন্দির পরিচালনায় এমন ব্যবস্থা গ্রহণ করা হবে, যেমন সিইও নিয়োগ এবং অচি পরিষদের পুনর্গঠন, যাতে চুরির অবকাশ থাকবে না একদম। বিরোধীরা অবশ্য বলতে ছাড়ছেন না, সরকার এমন ব্যবস্থা চালু করতে চাইছে যাতে ভবিষ্যতে আর কোনো দিন চুরি ধরা না পড়ে। মানে চুরি হওয়া নয়, চুরি যেন ধরা না পড়ে। মন্দিরের দৈনন্দিন কাজকর্মের হ্রাস ক্রমেই চলে আসে চম্পত রায়দের হাতে। বিশ্ব হিন্দু পরিষদ হয়ে ওঠে নরেন্দ্র মোদীর আজ্ঞাবহ। এতটাই যে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রকে বিজেপির দিল্লি সভাপতি করতে সবচেয়ে সচেষ্ট ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার, যেটা বললাম এর আগেও, যিনি আরএসএসের দিল্লি শাখার সংঘচালক। এই লুটকাণ্ডে প্রকাশ্যে যা ঘটে চলেছে, যা দৃশ্যমান, তার বাইরে রয়েছে কিন্তু রাজনীতির অন্তঃসলীলা সরস্বতী। তীব্রতর হয়ে উঠেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রেষারেষি। দেশের বৃহত্তম রাজ্যের রাজনীতি এই মুহূর্তে এই টানাপোড়েনে কিন্তু জেরবার। মোদি শাহ বনাম যোগীর রাজনৈতিক দ্বন্দ্ব মন গড়া নয়। যোগী কোনোদিনই মোদি ভক্ত ছিলেন না, হওয়ার চেষ্টাও করেননি। সংঘের সঙ্গে যোগাযোগও তার কোসমিনকালে ছিল না। গোরক্ষধামের মহন্ত রূপে রাজনীতিটা তিনি করে এসেছেন নিজের দমে করে এসেছেন। 2017 বিধানসভা ভোটের পর নরেন্দ্র মোদী চেয়েছিলেন মনোজ সিনহাকে মুখ্যমন্ত্রী করতে উত্তরপ্রদেশে, কিন্তু যোগীর কাছে তাকে হারতে হয়। মনোজকে করা হয় জম্মু কাশ্মীরের রাজ্যপাল। 2024 সালের লোকসভা ভোটে বিপর্যয়ের দায়ও মোদী শাহকে নিতে হয়েছিল, যেহেতু যোগীকে উপেক্ষা করে টিকিট বন্টন তারা করেছিলেন। সেই ভোটের 2 বছর আগে যোগী আদিত্যনাথকে চাপে রাখতে নরেন্দ্র মোদী লখনৌ পাঠিয়েছিলেন স্বেচ্ছাবসর নিয়ে বিজেপিতে যোগ দেওয়া অতি বিশ্বস্ত আমলা অরবিন্দ শর্মাকে। যোগী তাকে মন্ত্রী করলেও এখনো দাঁত ফোটাতে দেননি। অতঃপর অনগ্রসর নেতা কেশব প্রসাদ মৌর্য এবং ব্রাহ্মণ ব্রজেশ পাঠককে উপমুখ্যমন্ত্রী করে যোগীর ডানা ছাঁটার চেষ্টা চলেছে। যেহেতু যোগী নিজেকে প্রধানমন্ত্রিত্বের উপযুক্ত মনে করেন, সেই জন্যই এই সব চেষ্টা অনেকে বলছেন। এই পরিস্থিতিতে মন্দির লুট খবরের শিরোনামে এলো। মন্দির নির্মাণে 40% কমিশন, ট্রাস্টকে 2 কোটির জমি 20 কোটিতে বিক্রি করা কিংবা দানপাত্র লুট নিয়ে কানাঘুষো শুরু থেকেই শোনা যাচ্ছিল। বিধানসভা ভোটের আগের বছর হঠাৎ কেন তা এইভাবে হইচই ফেলে দিল? এতে কার মুখ পড়ার কথা? মন্দির উপাখ্যানের সর্বাধিনায়ক মোদিই তো। তাহলে এটা কার কারসাজি? এসব প্রশ্ন উঠছে। আবার এই কেলেঙ্কারিতে দল হিসাবে ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি বিজেপির। বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বিজেপি নড়বড়ে হলে বিপদ বাড়বে যোগীর। তাতে চওড়া হবে অমিত শাহের হাসি, যেহেতু জনপ্রিয় ধারণা যে তিনিই মোদির উত্তরাধিকারী। এই আলোচনাও সমানে চলছে। অন্য প্রশ্ন হচ্ছে, হিন্দুত্ববাদে ফাটল ধরলে, সংঘ পরিবার প্রশ্নবিদ্ধ হলে এবং উত্তরপ্রদেশে বিজেপি বিপন্ন হলে দিল্লির মসনদ কি নড়বড়ে হবে না? সেক্ষেত্রে 2029 নির্বাচনের সামাল দেওয়া কি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পক্ষে সম্ভবপর হবে? দিল্লি লখনৌ এই টানাপোড়েনে রাজনীতি টানটান। যোগী আদিত্যনাথ বুঝছেন এই কেলেঙ্কারির দরুন লোকসভার তুলনায় বিধানসভার ভোটের চ্যালেঞ্জ বেশি ক্ষুরোধার। হিন্দু যুবা বাহিনীকে তাই তিনি তৈরি থাকতে বলেছেন। রাজ্যপাট ঠিক রাখা তার পক্ষে জরুরি, যেহেতু মোদী উত্তর বিজেপির রাশ হাতে নেওয়ার দাবিদার তিনিও। সেই কারণে
মথুরায় কৃষ্ণ জন্মভূমি উদ্ধারের ডাক দিয়েছেন, যাতে সমাজবাদী পার্টির সমর্থনের ভিত নড়বড়ে করে দেয়া যায়। 9 বছর ধরে ক্ষত্রিয় উত্থানে কোণঠাসা রাজ্যের ব্রাহ্মণ সমাজ পরিত্রাণের উপায় খুঁজছে। কংগ্রেস তাদের কাছে লাইট হাউস হতে পারবে কি? নরেন্দ্র মোদী, অমিত শাহ জানেন দিল্লির মসনদে পৌঁছানোর রাস্তা উত্তরপ্রদেশ হয়ে ঘুরে আসে, মানে উত্তরপ্রদেশ হয়ে আসে। ভগবানের সম্পদ লুটের অভিযোগ উঠেছে বদ্রীধাম, কেদারনাথেও। বিরোধীরা বসে নেই। হিন্দুত্ববাদে আস্থা টলে গেলে ক্ষমতা ধরে রাখা কতটা কঠিন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেটা ভালোভাবে জানেন, তাঁদের ভালোভাবে জানা আছে। অযোধ্যা নিয়ে নড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্ট। সিটকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। তারা তদারকি শুরু করলে নরেন্দ্র মোদীর বলিরেখা গাঢ় হতে পারে। সব সময় সব কিছু তো ম্যানেজ করা যায় না, সব সময় সব কিছু তো ম্যানেজ করা কঠিন। বোফোর্স কেনাবেচায় ঘুষের অভিযোগ রাজীব গান্ধীর সর্বনাশের কারণ ছিল না। খারাপ কামান কিনে জওয়ানদের তিনি মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন, এই অভিযোগ বা এই অপরাধের মাসুল তাকে দিতে হয়েছিল। ভগবানকে উৎসর্গ করা সোনা, রূপো, টাকা চুরি ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস এবং আস্থা নড়িয়ে দিলে বিজেপি তার মোকাবিলা করতে পারবে তো? এমন পরীক্ষা নরেন্দ্র মোদীকে কিন্তু আগে দিতে হয়নি। এটা অনেক বিশেষজ্ঞ বলছেন যে এই রকম পরীক্ষা এর আগে নরেন্দ্র মোদীকে দিতে হয়নি। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা এই রকম বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।